নিজুম ও আফরাজ বর্তমানে লন্ডনে একটা বিশাল হোটেল দি রিটাস লন্ডন এ অবস্থান করছেন, যা মূলত বিয়ের মেন্যু হিসেবে ব্যবহৃত হয়। এখানে এলা এবং ম্যাক্স বিয়ের আয়োজন করা হয়েছে। এলাকে যখন সাজানো হচ্ছিল তখন নিজুম তার পাশেই বসেছিল। নিজুমকে পাশে পেয়ে এলা অনেক খুশি ছিল। এলা নিজুমের উদ্দেশ্যে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার কথা রাখার জন্য। নিজুম সামান্য হেসে বলে, ধন্যবাদ দিতে হবে না, তোমার খুশিতে অবদান রাখতে পেরে আমি খুশি। এলা বলে, জানো আমার না আপন বলতে কেউ নেই। আমার যখন 5 বছর বয়স ছিল তখন আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়। তারপর আমি আমার মার সাথে বেড়ে উঠেছি। আমার মা আমার কাছে একজন আদর্শ নারী। তিনি যেভাবে একা হাতে আমায় বড় করেছেন তার থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। কিন্তু যখন আমার 18 বছর বয়স তখন আমার মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে আমি এই দুনিয়া সম্পূর্ণ একা। এলা জীবনের কাহিনী শুনে নিজুমের বেশ খারাপ লাগে। সে বলে, তোমার বাবা আর তোমার খোঁজ নেয়নি? ওই জঘন্য লোকটার কথা বলো না তো। উনিই তো একজন ব্যভিচারী লোক ছিলেন। আমার মায়ের সাথে ডিভোর্স হওয়ার পর থেকে জীবনে আমাদের খোঁজ নেননি, মায়ের মৃত্যুর পরও না। যদিও আমার এতে কিছু যায় আসেনি। আমার মা আমার জন্য কিছু জমানো টাকা রেখে গিয়েছিল, তা দিয়ে আমার দিব্যি চলে গেছে। তারপর তো আমি এখন নিজেই নিজের পায়ে দাঁড়িয়েছি। বাহ, তোমার বাবাও তো তাহলে আমার বাবার মতো জঘন্য। তবে ম্যাক্সের পরিবার কিন্তু ভীষণ সুন্দর। এই আধুনিক যুগে লন্ডনে এমন পরিবার তো আর দেখা যায় না। ম্যাক্স 2 ভাই, তাদের বউ, ওর বাবা মা সবাই কি সুন্দর মিলেমিশে থাকে। এমন একটা পরিবার পেয়ে আমি সত্যি ভীষণ লাকি। ঠিক বলছো তুমি। আচ্ছা, তোমাকে আর ম্যাক্সে তো আমি সব সময় বন্ধুই ভাবতাম। তোমাদের মাঝে যে এমন কিছু চলছিল সেটা তো বুঝিনি। এলা সামান্য হেসে বলে, আমরা নিজেও এতগুলো দিন আমাদের সম্পর্কটাকে বুঝতে পারিনি। তবে কিছুদিন আগে হঠাৎ করে ম্যাক্স আমাকে জানায় ওর নাকি আমার প্রতি অদ্ভুত অনুভূতি আছে। যদিও ও এটা বলার সময় ড্রাঙ্ক ছিল, তাই আমি ওর এই কথাগুলো একটা পাত্তা দেইনি। কিন্তু পরদিন আবারও ও আমাকে একই কথা বলে। আমি তো তখন ম্যাক্সে বলেছিলাম, ওকে বন্ধু থেকে বেশি কিছু ভাবি না। কিন্তু ম্যাক্স তো ছেড়ে দেওয়ার পাত্র না। ও তো আমার পেছনে পড়ে যায়। আর আমার মন আগে থেকে ম্যাক্সের জন্য কিছুটা হলেও দুর্বল ছিল। কিন্তু ওকে শুধু নিজের বন্ধু নজরে দেখার জন্য আমি ব্যাপারটা বুঝতে পারিনি। কিন্তু যখন ও আমায় বলল ভালোবাসার কথা আর বারবার এভাবে আমাকে মানানোর চেষ্টা করলো, তখন আমি আমার এই অনুভূতি আর বেশি দিন চেপে রাখতে পারিনি। ওকে বলে দিই যে ওকে আমি ভালোবাসি। এরপর ও হঠাৎ বিয়ে করার কথা বলে। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করতেই চাইনি, কিন্তু শেষ অবধি ও জেদের কাছে হার মানিয়ে নিলাম। আসলে ম্যাক্স আসলে অনেক ভালো মনের ছেলে। ওকে স্বামী হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এলার কথায় নিজুম হেসে বলে, তোমাদের ভবিষ্যৎ জীবনে সুখের হোক এই কামনা করি। এলা এবার নিজুমের কানের কাছে এসে বলে, তোমায় কিছু বলবো, যদি কিছু মনে না করো। বলো। আফরাজকে তুমি চাইলে একটা সুযোগ দিয়ে দেখতে পারো। ও কিন্তু সত্যি সত্যি তোমার ভালোবেসে ফেলেছে। আমি ম্যাক্স ও আফরাজ স্কুল জীবন থেকে একে অপরের অনেক ভালো বন্ধু। আমরা একে অপরের পালস বুঝতে পারি। বিশ্বাস করো, আফরাজের চোখে এর আগে অন্য কারো জন অনুভূতি আমরা দেখিনি, যেমনটা তোমার জন্য দেখেছি। লন্ডনে বেড়ে উঠলে আফরাজ ছিল সবার থেকে আলাদা। ও কখনো কোনো মেয়ের সাথে কোনো রিলেশনে যায়নি। ও সবসময় চেয়েছে বিয়ের পর তোমাদের ধর্ম মতে হালালভাবে কাউকে ভালোবাসতে। এর জন্য ওর চরিত্রিক বিশুদ্ধতার গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। আফরাজের সম্পর্কে এসব কথা শুনে নিজুম অন্যরকম অনুভূতি হচ্ছিল।
যদিও বা তবু সে বলে, আমি এ ব্যাপারে কথা বলতে বা শুনতে চাই না এলা। আমি এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার নিয়ে ফেলেছি। মিস্টার আফরাজের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। একটু ভেবে দেখতে যদি। নো প্লিজ, এ নিয়ে আর কিছু বলো না। বেশ রাগী কণ্ঠে বলে নিজুম। এলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশ, তুমি যদি অস্বস্তি বোধ করো তাহলে আমি আর এ নিয়ে কথা তুলব না। নিজুম এলাকে নিয়ে এবার বাইরে আসে। এলার শ্বাস কমপ্লিট। বাইরে বিয়ের প্রস্তুতি করা হয়েছে। এলা একটা লম্বা গাউন পরেছে নিজের বিয়ের উপলক্ষে। অন্যদিকে ম্যাক সাদা ফর্মাল শার্টের উপর কালো কোট ও টাই পরে যেমনটা লন্ডনের বিয়েতে সময় পরা হয়। তবে তাদের বিয়ে একটা বিশেষ রীতি। মেয়ের বাবা মেয়েকে লাল কার্পেটের ওপর দিয়ে হাঁটিয়ে ছেলের কাছে নিয়ে যায়। যেহেতু এলার বাবা নেই তাই সে নিজুমকে বলে, আজ না হয় নিয়মের একটু ব্যতীত ঘটুক। তুমি না হয় আমাকে ম্যাক্সের কাছে নিয়ে চলো। নিজুম আপত্তি করে না। এলা হাত ধরে তাকে ম্যাক্সের কাছে নিয়ে যায়। এরপর ম্যাক্সও এলা বিবাহের শপথ পাঠ করে। সবশেষে রেজিস্ট্রি পেপারে সাইন করার মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে ওঠে। আফরাজ ম্যাক্সে আলিঙ্গন করে বলে, শুভ কামনা বন্ধু, তোমার ভবিষ্যৎ জীবন সুখের হোক। তোমারও। এটা শুনে আফরাজের মলিন হাসে। ম্যাক্স বলে, আমি তো আমার ভালোবাসা মানুষটার মন জয় করে তাকে নিজের করে নিলাম। এবার তো পালা। তুই এবার গিয়ে তোর বউয়ের মান ভাঙা, তাকে নিজের করে রাখার চেষ্টা কর। তাই করব। বেস্ট অফ লাক বলে ম্যাক্স এলার কাছে চলে যায়। দুজনে মিলে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। এদিকে নিজুম এক কোণে দাঁড়িয়েছিল। আফরাজ তার কাছে আসে। আফরাজকে দেখে নিজুম কিছুটা অবাক হয়। আফরাজ বলে, তাহলে এখন যাওয়া যাক। জি চলুন। দুজনে বাইরে এসে গাড়িতে বসে পড়ে। আফরাজ গাড়ি ড্রাইভ করতে করতে নিজুমকে বলে, তুমি কি আমাকে আর একটা সুযোগ দেবে না? কালকে আমার সিলেটে ফেরার জন্য ফ্লাইট বুক করে দিন। নিজুম, আমি নিজের সিদ্ধান্ত বদলাবো না। এই নিয়ে আমায় জোর করে লাভ নেই। আফরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমায় ক্ষমা করলে কি খুব ক্ষতি হয়ে যাবে? সব কিছু ক্ষমা হয় না মিস্টার আফরাজ। আমি চাইলেও আপনাকে ক্ষমা করতে পারবো না। কিন্তু প্লিজ, আমি নিজের সিদ্ধান্ত জানিয়ে ফেলেছি। আমাকে আর কিছু বলবেন না। আমি বিব্রত বোধ করছি। বেশ, তোমার যদি তোমার কাছে বেশি হয় তবে তাই হোক। তুমি ফিরে যাও সিলেটে। আমি আর তোমাকে বাধা দেব না। তুমি যেভাবে চাও সেভাবেই তোমার জীবন কাটাও। 3 মাস পর তো আমাদের বিয়ে 6 মাস পূর্ণ হবে। তারপর আমি তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। ধন্যবাদ। নিজুম ঘরে বসে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। আজ রাতেই তার লন্ডন থেকে সিলেটে ফ্লাইট। তাই দেশে ফেরার জন্য সে শেষ প্রস্তুতি নিচ্ছে। নিজুম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করছিল। এমন সময় তার দরজা কেউ নক করে। নিজুম দরজা খুলতেই দেখতে পায় আফরাজ দাঁড়িয়ে আছে। আফরাজ এগিয়ে এসে নিজুমকে কিছু বলে, তুমি তৈরি হয়ে নিয়েছ? ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য, আজকের দিন আমার সাথে কাটানোর জন্য। চলো তোমাকে লন্ডনের শহরটা ঘুরে নিয়ে আসি। নিজুম মূলত আজ আফরাজের অনুরোধ সেজে উঠেছে, কারণ আফরাজ তাকে শেষ একটা অনুরোধ করেছিল তাকে নিয়ে লন্ডন শহর ঘুরছে দেখার। নিজুম বাইরে আসে। আফরাজ নিজে গাড়ি বের করতে নিজুম সে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে বসে সে বলতে থাকে, কোথায় যাব আমরা? চলো আজ লং ড্রাইভে তোমার গোটা লন্ডন শহরটা ঘুরিয়ে নিয়ে আসি। নিজুম ও আফরাজ দুজনে গাড়িতে করে বসে যেতে থাকে। আফরাজ নিজুমকে গাড়িতে করে অনেক দূরে নিয়ে যায়। যেতে যেতে বলে, আজ আমায় একটা বাংলা গান ভীষণ মনে হচ্ছে। কোন গান? এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো? নিজুম কিছু বলার মতো খুঁজে পায় না। আফরাজ নিজুমকে বলে, তবে আমাদের পথ চলা বুঝি আজকে এখানে শেষ হবে, তাই না? হয়তো।
নিজুম কথাটা বলে মাথা নিচু করে নেয়। আফরাজ নিজুমকে বলে, শুরুর দিকে তোমার এই জেদটা আমার ভালো লাগতো না, তবে তোমার এই জেদটা আমি বুঝতে পেরেছি। তুমি এটা চাও তো, যাতে করে নিজের মতো করে নিজের জীবনটা কাটাতে পারো। নিজে একা একাই স্বাবলম্বী হতে চাও। বেশ, তুমি যেন সফল হতে চাও সেই কামনাই করি। সাবধানে ড্রাইভ করুন, অসুবিধা নেই, আমার অভ্যাস আছে। নিজুম জানালা দিয়ে লন্ডনের রাস্তা দেখতে থাকে। চারিদিকে সৌন্দর্য, উঁচু উঁচু দালান কোঠা। আফরাজ নিজুমকে বলে, জানো, এই লন্ডনে আমার অনেক স্মৃতি জড়িত। আমি এই লন্ডনে মামির হাত ধরে প্রথম স্কুলে আসি। লন্ডনে আমার জীবনে প্রথম সুন্দর সময় কাটিয়েছি। তবে সিলেট আমার জন্মভূমিতে ফিরে গিয়ে আমি এমন কিছু পাই যা আমার কাছে সব থেকে দামি ছিল। তুমি অনেক ভালো একটা মেয়ে। তোমার প্রথমে আমি ভুল বুঝেছিলাম। সে সময় আমারও কিছু ভুল ছিল, তবে আমার পরিস্থিতিটাও তখন ঠিক ছিল না। এসব কথা বলে কোনো লাভ নেই। জানি তুমি আজ সিলেটে ফিরবে, আমি বাধা দিব না। তুমি যাতে করে সুখী হও, আমি তাতেই রাজি আছি। তোমার ভবিষ্যৎ জীবনে সুখী হোক। তুমি একজন ভালো ডাক্তার হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারো, সেই কামনা করি। নিজুম চুপচাপ আফরাজের কথা শুনছে। আফরাজের চোখে এক ধরনের গভীরতা ছিল, যেন কোনো চিন্তা বা স্মৃতি তাকে কষ্ট দিচ্ছিল। আফরাজের কথাগুলো তাকে অদ্ভুতভাবে স্পর্শ করছিল, কিন্তু সে নিজে মনোভাব স্পষ্ট করতে পারছিল না। আফরাজ যতই বলছিল তোমার ভবিষ্যতের জীবনে সুখী হোক, ততই যেন সে অজানা দুঃখ আর বেদনা তাকে ঘিরে ধরেছিল। গাড়িটি ধীরে ধীরে চলতে থাকে। আফরাজ চোখে মুখে এক ধরনের নীরবতা রেখেই ড্রাইভ করছিল। নিজুম জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে জিজ্ঞেস করছিল, আজকের দিনটা তার জীবনে কি মানে রাখবে। আফরাজের জন্য লন্ডন শহর, তার মিষ্টি স্মৃতি সবই যেন এক নতুন সূর্যের আলো দেখা হচ্ছিল। তবে নিজুম জানত তার পথ চলা কখনো সহজ ছিল না। অনেক চড়াই উতরাই, একাধিক বেদনা তাকে পার করতে হয়েছে। সেই বেদনা তাকে আরও শক্তিশালী করেছে, কিন্তু আর সে বুঝতে পারছিল না তার হৃদয় সত্যিকার চাওয়া কী। তুমি কি ভাবছ? আফরাজ প্রশ্ন করল। ভাবছি জীবনে আসলে কতটা অনিশ্চিত, কেউ জানে না আগামীর কথা। নিজুম আস্তে করে বলল, হ্যাঁ, জীবন কখনই একরকম থাকে না। আজ যা মনে হয় কাল তো হয়তো আর মনে হয় না। হতে পারে আমাদের ভাবনা সব সময় পরিবর্তন হয়। আফরাজ বলল গম্ভীর কণ্ঠে। গাড়ি এক জায়গায় থেমে গেল। আফরাজ পিছনে ফিরে দেখল আমরা কোথায় এসে দাঁড়ালাম। নিজুম জানালার দিকে বাইরে তাকালো। তাদের গাড়ি একটা পার্কের কাছে দাঁড়িয়েছিল। সেখানে অনেক পরিবার এবং তরুণ তরুণী ঘুরছিল। চারিদিকে সবুজ ঘাস, ফুলের গন্ধ, আর দূরে দেখা যাচ্ছে লন্ডনের উজ্জ্বল আলোকমেলা। নিজুম কিছুক্ষণ চুপ করে রইল, এরপর বলল, এই জায়গাটা খুব ভালো। হ্যাঁ, এটা আমার খুব প্রিয় জায়গা। এখানে আসলে মনটা কিছুটা শান্ত লাগে। তারা দুজনে পার্কের মধ্যে হাঁটতে শুরু করলো। নিজুম আর আফরাজ একসঙ্গে চলতে থাকলো, তবে তাদের মাঝে কোনো কথোপকথন ছিল না। শুধু নিজুমকে মনে হচ্ছিল পৃথিবীটা বড়, কিন্তু তার ভিতরে কিছু নিঃসঙ্গতা, কিছু কষ্ট জমে থাকতো। এমন সময় হঠাৎ করে নিজুমের ফোন বেজে ওঠে। নিজুম দেখে ইমরান ফোন দিয়েছে। নিজুম এটা দেখে আফরাজের দিকে তাকায়। আফরাজ বলে, ফোনটা রিসিভ করো। নিজুম ফোনটা রিসিভ করতেই ইমরান বলে, কিরে নিজুম, কোথায় তুই? আমি তো একটু বাইরে এসেছি। কেন? তুই নাকি আজ রাতে সিলেটে ফিরবি? তেমনই কথা আছে। ও, তাহলে যাওয়ার আগে একবার অন্তত আমার সাথে দেখা করে যা। তোর সাথে অনেক কথা বলার আছে আমার। কি কথা? তুই আমার কফি শপে আয়, তারপর বলছি। বেশ, বলে নিজুম ফোনটা রেখে দেয়। আফরাজ নিজুমকে জিজ্ঞেস করে, কে ফোন দিয়েছিল? ইমরান। কি বলল? ও আমার সাথে দেখা করতে চায়। বেশ, চলো, আমি তাহলে তোমাকে পৌঁছে দিচ্ছি। আপনার কোনো আপত্তি নেই? আপত্তি করার জন্য তো অধিকার থাকা লাগে। আমার কি তোমার উপর কোনো অধিকার আছে? আফরাজের কথা যেন নিজুমের বুকে তীরের মতো বিদ্ধ করে। তারা দুজনে আবার গাড়িতে উঠে বসে। আফরাজ নিজুমকে নিয়ে
গিয়ে ইমরানের কফি শপের সামনে থামিয়ে দেয়। নিজম কফি শপে ঢুকে দেখতে পায় ইমরান অস্থিরভাবে পায়চারি করছিল। নিজমকে দেখে এসে বলে, তুই এসেছিস? হুম, এখন বলো তোর কী হয়েছে? হঠাৎ এভাবে আমায় ডাকলি কেন? তুই ভিতরে চল, এখানে সবাই সামনে বলা যাবে না। ভেতরের রুমটা যে আছে ওখানে বসে কথা বলি। আচ্ছা। ইমরানের কথা মতো নিজুম তার সাথে যেতেই নিজুমকে ইমরান বলে, তুই ওই আফরাজকে ডিভোর্স কবে দিবি? মানে? দেখ, আমি আর এত কথা ঘোরাতে চাই না, তাই স্পষ্ট করে বলি, আমি তোকে শুধু বন্ধু নজরে দেখি না, তার থেকে আরও বেশি কিছু নজরে দেখি। আমি তোকে ভালোবাসি নিজুম। ইমরান, এসব কি বলছিস তুই? ঠিক বলছি, সেই ছোটোবেলা থেকে আমি তোকে ভালোবাসি। তুই ওই আফরাজকে ডিভোর্স দিয়ে আমায় হয়ে যা, এটা আমি তোর থেকে আশা করি না। ও কাম অন, শোন, হয়তো বা এখনও তোদের বিয়ে 6 মাস হয়নি, তাই ডিভোর্স হচ্ছে না, কিন্তু কোনো অসুবিধা নেই। তুই একটা কাজ কর, আজ সিলেটে না গিয়ে ফিরে আমার এখানে চলে আয়। লন্ডনে রুলস আছে, বিয়ে ছাড়াই আমরা একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকতে পারবো। নিজম ভীষণ রাগে ইমরানকে থাপ্পড় বসিয়ে দেয়। রাগী কণ্ঠে বলে, তুই এত জঘন্য আমি ভাবতে পারিনি। ভালো চাইলে সরে যা আমার সামনে থেকে। ইমরান নিজমকে নিজের কাছে টেনে নিয়ে জোর করে তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বলে, ওই আফরাজ যখন জোর করেছিল তখন তো ভালো লেগেছিল, তাহলে এখন কেন খারাপ লাগছে? এর আগে তোকে ঘুমের ওষুধ খেয়ে নিজে করতে পারিনি ওই আফরাজের জন্য, কিন্তু আজ তোকে আমার হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। ইমরান, ছাড় আমায়। এমন সময় আফরাজ এসে বলে, কি হয়েছে এখানে? আফরাজকে দেখা মাত্র ইমরান নিজমের থেকে দূরে সরে গিয়ে বলে, আরে বড় আপনি, তেমন কিছু না, আমি তো নিজম তো ফ্রেন্ডলি আলাপ করছিলাম, তাই না নিজম? নিজম ঘৃণাভাজন দৃষ্টিতে নিয়ে ইমরানের দিকে তাকায়, কিন্তু আফরাজের সামনে কিছু বলতেও পারে না লজ্জার খাতিরে। এদিকে আফরাজ ধীরে ধীরে এগিয়ে এসে বলে, ফ্রেন্ডলি আলাপ? এ বিবাহিত নারীর শরীরে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে তুমি ফ্রেন্ডলি আলাপ করতেছিলে? ইমরান আমতা আমতা করে বলে, আপনি ভুল ভাবছেন। নিজম, তুই কিছু বলছিস না কেন? বল। আফরাজ বড় তো ভুল বুঝছে। আফরাজ এগিয়ে এসে ইমরানের শার্টের কলার ধরে বলে, ভুল আমি কখনই বুঝিনি। তোকে বরাবর আমি ঠিকই বুঝেছি, তবে এতদিন অন্য একজনকে ঠিক ভেবেছিলাম, যা ছিল আমার জীবনে সবচেয়ে বড় ভুল। নিজমের দিকে তাকিয়ে কথাটা বলে আফরাজ। নিজম অবাক চোখে তাকায়। ইমরান এটা বুঝতে পেরে উল্টো চাল দিয়ে বলে, ওকে ব্রো, তুমি যখন বুঝেই গেছো সবটা, তখন আর নাটক করা লাভ নেই। আমি আর নিজম একে অপরকে ভালোবাসি সেই স্কুল লাইফ থেকে। ক্লাস 7-এ থাকাকালীন সময় থেকে আমাদের মধ্যে রিলেশন ছিল। তারপর তো আমাকে পরিবারের সাথে ইউকেতে চলে আসতে হয়, তাই আমাদের সম্পর্কটা ফাটল তৈরি হয়। কিন্তু এখানে এসে এত বছর পর একে অপরকে দেখে আমাদের সে পুরানো ভালোবাসা মাথাচাড়া দিয়ে ওঠে। আর তাই তো নিজুম চায় আপনাকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসতে। নিজুম ইমরানের এই নির্লজ্জ মিথ্যাচার শুনে হতবাক হয়ে যায়। প্রতিবাদ করে বলে, এসব তুই কী যাতা বলছিস ইমরান? তুই খুব ভালো করে জানিস তোকে আমি কখনোই বন্ধু থেকে বেশি দেখিনি। তোকে আমি বন্ধু হিসাবে বিশ্বাস করেই এখানে এসেছিলাম, কিন্তু তুই আমাদের বন্ধুত্বকে কলঙ্কিত করে আমার সাথে জোরজবরদস্তি করে আর এখন আমার নামে এসব মিথ্যা বলছিস। তোর মনে কি আল্লাহর প্রতি একটু ভয় নেই? এভাবে মিথ্যাচার করতে পারছে না তোর? আফরাজ হাততালি দিয়ে থাকে। নিজম অবাক চোখে দেখে আফরাজ হাততালি দিতে দিতে আফরাজ আর সামনে এসে বলে, বাহ, কি সুন্দর অভিনয়! এত সুন্দর অভিনয় কিভাবে শিখলে তুমি নিজম? আপনি ভুল ভাবছেন। ভুল কিছু আমি ভাবছি না, আমি যা ঠিক তাই ভাবছি। প্রথমে আমি তোমাকে ঠিক ভেবেছিলাম তুমি আসলে একটা লোভী প্রতারক মেয়ে। তারপর আমি ভাবলাম তুমি একটা ভালো মেয়ে, আর আমার সেই ভাবনা
একটাও ভুল ছিল। নিজুম বলার মতো কিছু খুঁজে পেয় না। আবরাজ পুরোপুরি তাকে ভুল ভাবছে। আবরাজ একটু থেমে বলে, আমার যা সিদ্ধান্ত নেওয়ার তা আমি নিয়ে ফেলেছি। তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই ইমরানকে বিয়ে করতে চাও তো বেশ ভালো কথা। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দেব। শুধু তাই নয়, ডিভোর্সের পর তোমাদের খোরপোশের জন্য যদি টাকা লাগে সেটার জন্য বলতে পারো, আমি তাতেও রাজি আছি। এটা তো চেয়েছিলে তোমরা। যাও, আমি তোমাদের খুশি করে দিলাম। নিজুমের চোখে অশ্রুজল আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি এসব কিছু চাই না। না তো আমি ইমরানকে বিয়ে করতে চাই, আর না আমি আপনার থেকে কোনো টাকা চাই। আমি শুধু আত্মনির্ভরশীল হতে চাই। একজন ডাক্তার হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাই, ব্যাস। আফরাজ তাচ্ছিল্য হেসে বলে, এখানে এই বদ্ধরুমে কি সেই ডাক্তারি হওয়ার ট্রেনিং দিতে এসেছিলে নিজের বন্ধুর কাছে? নিজুম বুঝতে পারে আফরাজ কোন দিকে ইঙ্গিত করেছে। সে চরম ঘৃণা নিয়ে বলে, মিস্টার আফরাজ, হুশ একদম, চোখ রাঙাবে না। দূর হয়ে যাও আমার সামনে থেকে। এই নাও তোমার পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট, সব এখানে। এসব নাও আর দূরে হও। 2 মাস পর তোমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। বলেই নিজুমের মুখের ওপর সব ডকুমেন্টস ছিটিয়ে দিয়ে চলে যায় আফরাজ। নিজুম সেসব ডকুমেন্টস তুলে নেয়। এরপর ইমরানের দিকে তাকিয়ে বলে, আর শুধুমাত্র তোর জন্য উনি আমার চরিত্র দিকে আঙুল তোলার সাহস পেলেন। তোকে আমি কখনই ক্ষমা করব না, কখনই না। বলে নিজুম ইমরানের কফি শপ থেকে বেরিয়ে আসে। তারপর উদ্ভ্রান্তের মতো হাঁটতে থাকে লন্ডনের রাস্তা দিয়ে। আফরাজের বাসায় এসে নিজের রুমে ঢুকে একের পর এক জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে রুমে এভাবে তাণ্ডব চালানোর পর আফরাজ একটু শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর ঠান্ডা মাথায় ভাবে, আমি কি নিজুমকে সত্যি ভুল বুঝলাম? কিন্তু যা দেখলাম সব তোর বিরুদ্ধে। এদিকে নিজুম চলে এসেছে এয়ারপোর্টের সামনে। তার ফ্লাইটের সময় প্রায় হয়ে এসেছে। আপাতত সে ইমিগ্রেশন বিভাগে সামনে দাঁড়িয়ে আছে। এয়ারপোর্টের ভিতরে যাবার আগে শেষবারের মতো লন্ডন শহর দিকে তাকে মলিন হাসি নিজুম। এরপর বলে, এই শহর আমার দুঃখময় জীবনে সুখ আনতে পারেনি, বরং আরও বেশি দুঃখ নিমজ্জিত করেছে। এই শহরে আমি কোনো আশা নিয়ে পা রাখিনি, কিন্তু এতটা অপমান নিয়ে ফিরতে হবে সেটাও ভাবিনি। ভালো থেকো লন্ডন শহর। বলেই সে সামনের দিকে পা বাড়ায় আর একটিবারও পিছনে ফিরে তাকায় না। কয়েকদিন পর আফরাজ আজ আবার একটা বারে এসেছে। এখানে এসে ক্রমান্বয়ে মদ্যপান করে চলছে। ম্যাক্স ঠিক তার পাশে বসে। আফরাজের এই অবস্থা দেখে সে বলে, ভাই এবার থামো, আর কত খাবে? এবার তো শরীর খারাপ করবে। অনেক রাতও হয়ে গেছে, চলো ফিরে চলি। আফরাজ তাচ্ছিল্য হেসে বলে, তোমার ঘরে কে? তো বউ আছে, এজন্য তো ফিরে চলছ। বাসায় ফিরে বউয়ের সাথে সময় কাটাবে, কিন্তু আমার কি হবে? আমার জন্য তো কেউ নেই আমার অ্যাপার্টমেন্টে। সেখানে গেলেই যে একাকিত্ব ঘিরে ধরে আমায়। ম্যাক্স একটা দীর্ঘশ্বাস ফেলে। নিজের এই বন্ধুটার কষ্ট সে বুঝতে পারছে। আফরাজ যে নিজের অজান্তে ভীষণ ভালোবেসে ফেলেছে নিজুমকে। নিজের ইগোর পেশে ঠেলে কতই না অনুরোধ করলো নিজুমকে তার সাথে থাকার জন্য, অথচ মেয়েটা তার কষ্ট বুঝলো না। যদিও আফরাজ তাকে স্পষ্ট করে কিছু বলেনি, তবে যতটুকু বলেছে তাতে ম্যাক্স এতটুকু বুঝেছে, নিজুম দেশে ফিরে যাবার আগে এমন কোনো ঘটনা ঘটিয়েছে যা তাদের মধ্যকার দূরত্ব অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। ম্যাক্স এসব ভেবে মনে মনে বলে, আচ্ছা নিজুম এখন কেমন আছে? আফরাজকে এত কষ্ট রেখে সে কি সুখী হতে পেরেছে? সুখ সবার কপালে থাকে না আম্মু। আমার কপালে এই সুখ সবসময় অধরাই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। হতাশ স্বরে শান্তি বেগমকে কথাটা বলে নিজুম। শান্তি বেগম তা শুনে নিজুমের মাথায় ভরসার হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না মা, আল্লাহ আছেন, তার উপরে ভরসা রাখ। ভালোভাবে মেডিকেলে ভর্তি প্রিপারেশন নে। তোর হাতে তো আর বেশি সময় নেই। আগামী সপ্তাহে মেডিকেলে ভর্তি এক্সাম। মনে রাখিস, যারা তোকে অপমান করেছেন তাদের যোগ্য জবাব দিতে মেডিকেলে তোকে চান্স পেতে হবে। আমি লন্ডনে গিয়ে যথাসাধ্য পড়াশোনা চালিয়েছি, আশা করি
সফলতা পাবো 1 সপ্তাহ পর। নিজুম চঞ্চলতার সাথে পায়চারি করছে পুরো ঘরময়। আজ তার মেডিকেলে ভর্তির রেজাল্ট আসার কথা। গতকালই সে এক্সাম দিয়েছে, আজই রেজাল্ট আসবে। নিজুম আল্লাহর কাছে দোয়া করছিল যেন চান্সটা হয়ে যায়। ছবি বেগম, শান্তি বেগম দুজনে তাকে বলে, এতটা অস্থির হোস না, দেখবি সব ঠিক হবে, চান্স পেয়ে যাবি। এদিকে আবির কম্পিউটারে সার্চ করছিল রেজাল্ট দেখার জন্য। একটু পরে সে হঠাৎ করে বলে, এটা কি হলো? নিজুম হতাশ স্বরে বলে, আমার চান্স হয়নি। আবির একটু হতাশ স্বরে বলে, হয়েছে, কিন্তু ঢাকা মেডিকেলে হয়নি, সিলেট মেডিকেলে হয়েছে। শান্তি বেগম বলে ওঠে, শুকুর আলহামদুলিল্লাহ, চিন্তা করার কিছু নেই, আল্লাহর সহায় হলে এখান থেকে কিনা হবে। ছবি বেগম বলে, আমি মিষ্টি আনছি। এত খুশির খবর, নিজুম ডাক্তার হবে। এদিকে নিজুম বলে, এবার আমি সবাইকে জবাব দেব যারা সারাটা জীবন আমার অপমান করে গেছে। নিজুমের জীবনে কয়েকদিনে অনেক পরিবর্তন এসেছে। লন্ডন থেকে আসার পর আজ 1 মাস কাছাকাছি হতে চলছে। এই 1 মাসে আফরাজের সাথে তার যোগাযোগ হয়নি। সিলেট মেডিকেলে চান্স পাওয়ার পর আপাতত নিজুম পড়াশোনাতে মনোযোগ দিয়েছে, যাতে নিজের একটা সুন্দর জীবন গড়তে পারে। তবে সবসময় আমাদের জীবন তো আমরা যেমন চাই সেভাবে এগোয় না। নিজুমের ক্ষেত্রেও তাই হলো। সে যেভাবে ভাবছিল সেভাবে জীবন আগাতে পারল না। কিছুদিন থেকে নিজুম বেশ অসুস্থ বোধ করছে। মাথা ব্যথা, বমি বমি ভাব, এইসব উপসর্গের কারণে ডাক্তারের শরণাপন্ন হলো তাকে। ডাক্তার নয়না খান সব উপসর্গ শুনে জিজ্ঞেস করলো, আপনার শেষ পিরিয়ড কবে হয়েছিল? নিজুম কিছুটা বিব্রত বোধ করে বলে, বেশ অনেক আগেই হয়েছি। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে তো আপনার সন্দেহ করার কথা ছিল বিষয়টা নিয়ে। নিজুম বলে, আমার ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়েছিল, কিন্তু আমার মনে একটা ভয় ছিল, আর সেজন্য আমি এই বিষয়টা নিয়ে ভাবতে চাইনি। বিয়ে কয়দিন হলো? জি 5 মাসের মতো। আপনার স্বামী জানে এই বিষয়? আমার স্বামী লন্ডনে থাকে, আর ওনার সাথে আমার সম্পর্ক স্বাভাবিক না, ও বুঝতে পেরেছি। যাই হোক, সত্যটা তো আর অস্বীকার করা যাবে না। আমি প্রায় নিশ্চিত যে আপনি প্রেগনেন্ট। বাকিটা তো রিপোর্ট আসলেই জানা যাবে। নিজুম একটা দীর্ঘশ্বাস ফেলে। এই ভয়টাই সে পাচ্ছিল। জীবনে এমন একটা মোড় আসবে সেটা সে চিন্তাও করতে পারেনি। আল্লাহর কাছে কত অনুরোধ করেছিল এমনটা যাতে না হয়, কারণ যেখানে এই সম্পর্কটাকে মূল্য নেই সেখানে একটা নতুন প্রাণের আগমন তো পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। নিজুম এসব ভেবেই দুশ্চিন্তাগ্রস্ত ছিল। এমন সময় একজন নার্স নিজুমের রিপোর্টটা নিয়ে আসে। ডাক্তার নয়না খান রিপোর্টটা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, যা ভেবেছিলাম তাই সত্য, আপনি প্রেগনেন্ট। নিজুম পুরোপুরি ভাষাহীন হয়ে পড়েন, বলার মতো কিছুই খুঁজে পান না। ডাক্তার নয়না খান তার দিকে রিপোর্টের কার্ডটা বাড়িয়ে দিয়ে বলেন, আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা জটিল, তবে আপনাকে পরামর্শ দেব, নিজের খেয়াল রাখুন, স্বাস্থ্যকর খাবার খান। যেহেতু আপনি মেডিকেল স্টুডেন্ট, তাই এই ব্যাপারটা আশা করি আপনার জ্ঞান আছে। নিজুম শুকনো মুখে উঠে দাঁড়ায়। এরপর ক্লিনিক থেকে বেরিয়ে আসে। তার চোখের কোণে জল জমে। এই মুহূর্তে তার মনে পড়ে যাচ্ছে আফরাজের কীভাবে জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করেছিল। এই ঘটনা মনে করে সে বলে, এজন্য আমি আপনাকে কখনোই ক্ষমা করব না মিস্টার আফরাজ। বাসায় ফিরে নিজের রুমে এসে চুপচাপ বসে আছে নিজুম। শান্তি বেগম নিজুমের পাশে তার রিপোর্টের হাতে নিয়ে বসে আছে। মা হিসাবে নিজুমের কষ্টটা তিনি বুঝতে পারছেন। তাই তিনি বলেন, এখন কি সিদ্ধান্ত নিবি তুই? এ ব্যাপারে কিছু ভেবেছিস? নিজুম বলে, ভাবার কি আছে, এ বাচ্চা আমার, আমি সেটা অস্বীকার করতে পারবো না। এ বাচ্চাটা আমি রাখবো এবং নিজের পরিচয় এ বাচ্চাটাকে বড় করব। কি বলছিস? ভেবে বলছিস তো? তুই নিজুম, এই সমাজে একটা বাচ্চাকে বাবার পরিচয় ছাড়া বড় করবি তুই? তাছাড়া আমি কি করব বলো আম্মু? আমার মনে হয় তোর আফরাজের সাথে এই বিষয় নিয়ে কথা বলা উচিত। যতই যাই হোক, এই বাচ্চা তো আফরাজেরই, ওর তো একটা দায়িত্ব আছে। তোমার মনে হয় উনি এই বাচ্চার দায়িত্ব নেবে? উনি তো আমাকে মেনে নিতে চায়নি। হ্যাঁ, কিন্তু বাচ্চা তো মানতে পারে। নিজুমের মনে পড়ে যায় আফরাজের বলা শেষ কথাগুলো, যেসব ভেবে সে
মনে মনে বলে, ওনাকে যদি আমি এই বাচ্চার ব্যাপারে জানাই তাহলে নিশ্চয় উনি এটাই সন্দেহ করবেন যে এই বাচ্চাটা ওনার নয়, এই বাচ্চাটা ইমরানের। উনি তো আমাকে দুশ্চরিত্রা বলে দিয়েছেন। এখন আর যাই হোক, এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে আমি নিজের বাচ্চার দিকে কোনো আঙুল উঠাতে দেব না। আমি কিছুতেই এটা মেনে নিব না যে আমার বাচ্চা জারজ বলা হবে। তাই নিজুম তার মায়ের উদ্দেশ্যে বলে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই বাচ্চাটাকে আমি একাই মানুষ করব।